কলকাতা শহরের কাছে এত সুন্দর একটা জায়গা, তাও আবার 1 ঘন্টায় আসা যায়, জাস্ট ভাবতে পারছি না। এখানে তোমরা নদী, বন, ডাকবাংলো, নৌকোবিহার সবই একসাথে পাবে। 25শে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি তারিখ এতই লোক হয়। স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসু এই দুটি গাছ রোপণ করেছিলেন, যা এখনো পর্যন্ত বেঁচে আছে। এখানে আচার্য জগদীশচন্দ্র বসু বসবাস করত। আর এখানে কি ফ্যামিলি নিয়ে আসা যাবে? সব রকম। সত্যি কথা বলছি, তোমরা এই জায়গার প্রেমে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। শীত পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পেরেছো, শীত পড়ে গেছে। আর শীত পড়া মানেই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে পিঠে বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা। এই শীতে অনেকেই আছেন যারা একদিনের জন্য একটা নিরিবিলি জায়গায় ঘুরতে অথবা দলবল নিয়ে পিকনিক করতে পছন্দ করেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা তোমাদের কলকাতা শহরের খুব কাছে অবস্থিত এমন একটি জায়গার হদিশ দেবো, যেখানে তোমরা একসাথে পেয়ে যাবে নদী, বন, ডাকবাংলো, এমনকি তোমরা নৌকা বিহারও করতে পারবে গঙ্গার বুকে। এমনকি এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা দিন অনায়াসে কাটাতে পারবেন। দল বেঁধে পিকনিকও করতে আসতে পারবে। তো মাত্র 10 টাকা খরচ করে, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, মাত্র 10 টাকা খরচ করে তোমরা কলকাতা থেকে 1 ঘন্টার মধ্যে এখানে চলে আসতে পারবে। তো কি এই জায়গা, মানে এই জায়গাটা কোথায়, আর কিভাবে তোমরা আসবে, কিভাবে পিকনিক করবে, কিভাবে ঘুরবে, সবকিছু নিয়েই শুরু করছি নতুন এই ভিডিওটি। আমাদের সঙ্গে থেকো। আরও একটা একদিনের ভ্রমণ। এই একদিনের ভ্রমণে আমরা আজকে যাব শহর কলকাতা ছেড়ে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত অনাবিল এক প্রকৃতির মাঝে। কর্মজীবনের ধর্ম পালন করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন আপনিও এক শীতের সকালে সোনালি রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারেন মুক্ত প্রকৃতির স্বাদ নিতে কোনো এক অজানা প্রকৃতির মাঝে, যেখানে নদী ঘিরে রেখেছে জঙ্গলকে, সারি সারি গাছ, নদীর কুলকুল শব্দ, পাখির কলতান। এইসবের মাঝে একটা দিন কখন যে কিভাবে আপনার অগোচরে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই এই শীতে যদি একদিন আপনি কোথাও ঘুরতে যাবার পরিকল্পনা করেন পরিবার এবং পরিচিতদের নিয়ে, তাহলে চলে আসতে পারেন সবুজ প্রকৃতি ঘেরা হাওড়ার উলুবেড়িয়ার ফুলেশ্বর স্টেশনের কাছাকাছি অবস্থিত অপূর্ব একটি পিকনিক স্পট, যার নাম বিবিধচরা। ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা হাওড়া থেকে পেয়ে গেলাম পাঁশকুড়া লোকাল, গন্তব্য ফুলেশ্বর স্টেশন। এছাড়া তোমরা মেদিনীপুর লোকাল, উলুবেড়িয়া লোকাল ধরেও ফুলেশ্বর পৌঁছতে পারো। হাওড়া থেকে ফুলেশ্বর স্টেশনের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। যেতে সময় লাগে 50 মিনিট এবং ট্রেনের টিকিট ভাড়া লাগে মাত্র 10 টাকা। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুলেশ্বর পৌঁছে গেলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ফুলেশ্বর স্টেশনে। আর এখান থেকে আপনাদের ফুলেশ্বর পিকনিক স্পটে যেতে ঠিক ওভারব্রিজ হয়ে ওই পারে যেতে হবে টিকিট কাউন্টারের সামনে। তো চলুন, আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি ওভারব্রিজ ক্রস করে টিকিট কাউন্টারের সামনে। চলুন। তো বন্ধুরা, এই হলো ফুলেশ্বর টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের ঠিক পিছনে রয়েছে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। আর এই যে বাদিকে রাস্তাটা চলে গেছে সোজা,
এই রাস্তা দিয়ে যেতে হবে ফুলেশ্বর পিকনিক স্পটে বা ডাক বাংলোতে। তোমরা চাইলে এখান থেকে টোটো ভাড়াও করে নিতে পারো, 10 টাকা করে পড়ে। আর এখন আমরা যাব ঠিক এই রাস্তা দিয়ে, আর আমরা হেঁটেই যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকো, চলো। প্রায় মিনিট 10 হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কালসাবা বাজারে। এই কালসাবা বাজারেই আপনি চাইলে পিকনিকের যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করতে পারবেন। আপনাকে কলকাতা থেকে কিছু নিয়েও আসতে হবে না, এখানে পিকনিক করার সবকিছুই আপনি পেয়ে যাবেন। এটি হলো কালসাবা ডাকবাংলোর প্রবেশপথ, যেখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। আপনাদের সুবিধার্থে এই ফোন নাম্বারটি দেওয়া রইল। তো এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি এখন পিকনিক স্পটে। আর এই যে দেখো আমার বাদিকে গঙ্গা বয়ে চলেছে। ওকে, এটা কি পিকনিক স্পট? এটা কি পিকনিক স্পট? আচ্ছা, আর এইটা কি ডাক বাংলো? হ্যাঁ, এই ভেতরটা ডাক বাংলো, তো পারমিশন করতে হয় ওই গেটে। ওই গেটে। আর এই আচ্ছা। দিকে বাংলো আছে। ঠিক আছে, তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিরকম। আমাদের সাথে থাকো। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। বন্ধুরা, অনেকদিন পর আমরা ঘুরতে বেরিয়েছি। দেখো, এমন একটা সুন্দর জায়গায় এসেছি, এসে মন ভরে যাচ্ছে। শীতের সকালে সূর্যের রোদ্দুর জলের মধ্যে পড়ে কেমন জল চিকচিক করছে। চারদিকে নৌকা করে মাঝিরা মাছ ধরছে, চারদিকে মাঝিদের নৌকা বাঁধা। এমন দৃশ্য ভোলা যায় না। কিন্তু আমাদের নির্মল আজকে আমাদের সঙ্গে আসেনি, খুব মিস করছি। ও একটা বিশেষ কাজে তারাপীঠে গেছে, তাই আমরা দুই বন্ধু এসেছি। এখন আমরা তোমাদের এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। কলকাতার একেবারেই কাছে অবস্থিত ফুলেশ্বর বাংলো, যাকে আমরা ফুলেশ্বর পিকনিক স্পট, ফুলেশ্বর ডাক বাংলো অথবা কালসাবা ডাক বাংলো নামে চিনে থাকি। ডিসেম্বর জানুয়ারি মাসের একটা জনপ্রিয় পিকনিক স্পট এই ফুলেশ্বর। শোনা যায় যে আচার্য জগদীশচন্দ্র বসুও এই ডাক বাংলোয় তার অবসর সময় কাটাতেন। বন্ধুরা, এই হলো সেই কালসাবা ডাক বাংলো। তো তোমরা চাইলে এই ডাক বাংলোর ভেতরেও পিকনিক করতে পারো, তবে তার জন্য তোমাদের এই ডাক বাংলো আগে থেকে বুক করে আসতে হবে। এছাড়াও ডাক বাংলোর বাইরেও যে বিস্তীর্ণ জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও তোমরা পিকনিক করতে পারো। মানে পিকনিক করার এখানে কোনো জায়গার কোনো অভাবই নেই। আর এখানে পিকনিক করতে কোনো চার্জ লাগে না, শুধু গাড়ি পার্কিংয়ের জন্য কিছু টাকা হয়তো এখান থেকে নেওয়া হয়। ডাক বাংলোর বাইরে এই জায়গাটি পিকনিক স্পট হিসাবে সুপরিচিত। শীতকালে এখানে পা রাখার জায়গা থাকে না। তো চলুন জেনে নেওয়া যাক এই বাংলো আপনারা বুক করবেন কিভাবে। বলছি, এইটাই তো কালসাবা ডাক বাংলো। হ্যাঁ, কালসাবা আর এখানে মানুষ বুকিংটা করবে কি হয়? মানে এখানে মানুষ একদিন বা দুদিন থাকতে পারবে এসে? অবশ্যই বাইরে? আচ্ছা, এখানে বুকটা booking- করবে কি? হ্যাঁ, এখানে বুকিং করতে গেলে প্রথমত আপনাকে একটা দরখাস্ত করতে হবে, সেটা হচ্ছে জলসম্পদ ভবন, আচ্ছা। সল্টলেক। ও, সেখানে আপনি একটা দরখাস্ত করার পর একটা ওর সঙ্গে আইডেন্টি প্রুফ জমা দেবেন। আচ্ছা। জমা দেওয়ার পর আপনার বুকিং হয়ে যাবে। এবং বুকিংটা করতে গেলে মিনিমাম অন্তত 4 দিন আগে যেতে হয়। আর অনলাইনে বা ফোন নাম্বারে কোনো বুকিং হয় না। এই শিবিরে ডাকবাংলো ফিস্ট করতে আসুন, আর আপনারা বেড়াতেই আসুন, ঘুরতেই আসুন, যাই করুন। যদি রুম নিতে চান, আর যদি রুম নিতে না চান, তাহলে এমনি স্পটে গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিং করবেন, পিকনিক করবেন। পিকনিক করার কোনো চার্জ লাগে? পিকনিক করার জন্য একটা মিনিমাম চার্জ আছে, সেটা ধরুন ওই পার হেড একটা 10 টাকা করে এরকম চার্জ কাটা হয়। গাড়ি পার্কিং এর? গাড়ি পার্কিং এর 60 টাকা। 60 টাকা করে। আর পিকনিকের জন্য পার হেড 10 টাকা করে চার্জ। হ্যাঁ লাগে। হ্যাঁ, আর কোনো আর কোনো কিছু লাগে না। আচ্ছা, এটা সরকারি বাংলো, আপনাকে যা বুক করে আসতে হবে ওখান থেকে করে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সল্টলেক চলে যান, জলসম্পদ ভবন। ঠিক আছে। এই হলো ডাক বাংলোর ভিতরটা, দেখুন
অনেক বড় বড় গাছ রয়েছে এখানে। গাছগুলো কি নাম ঠিক জানি না, বট গাছ রয়েছে, আর কি কি গাছ রয়েছে ঠিক জানি না। আপনারা যদি জানেন এই গাছগুলোর নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। পিকনিক করা ভালো জায়গা। হ্যাঁ, আপনারা চাইলে এখানেও পিকনিক করতে পারেন। ওই বললো মাথা পিছু 10 টাকা করে লাগবে, এখানে এসেও আপনারা পিকনিক করতে আর পারেন। গাড়ি পার্কিং 60 টাকা। অপূর্ব জায়গা। সত্যি দেখার মতো। অসাধারণ জায়গা। আর এখানে স্বয়ং জগদীশচন্দ্র বসু নিজে এখানে থাকতেন। ভাবা যায় না আজকে সেখানে আমরা এসে উপস্থিত। ডাকবাংলো বুক করলে এই ঘরটাই আপনাদের থাকার জন্য দেওয়া হবে, যার ঠিক পিছনের দিকে আছে ভাগীরথী গঙ্গা। রুমের জানালা দিয়েও আপনি গঙ্গা দেখতে পারবেন। তোমরা যারা এখানে রাত্রিবাস করতে চাও, মানে কালসা বা ডাকবাংলোতে রাত্রিবাস করতে চাও, এটা হচ্ছে ডাকবাংলোর ভিতরে। এই রুমটাই তোমাদের দেবে, এই রুমেই তোমাদের রাত কাটাতে হবে। আর কত টাকা চার্জ লাগবে, কোথা থেকে বুক করবে তোমরা তো জেনেই নিলে। তো আসো তোমরা কলকাতা থেকে, ভারী সুন্দর জায়গা। আর এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, মানে গর্ববোধ করছি, এখানে স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসু একসময় এখানে থাকতেন। মানে বিশ্বাসই করতে পারছি না, সেখানে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। সত্যি অকল্পনীয়, দারুণ লাগছে জায়গাটা। আর অসংখ্য গাছে ভর্তি সারা জায়গা। একটা দিন কাটাতে আপনাদের খুব 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 ভালো লাগবে। পাখির কলরব শুনতে পাচ্ছি, দারুণ, একেবারে নিরিবিলি জায়গা। তোমরা যারা নিরিবিলিতে সময় কাটাতে চাও অবশ্যই একবার এই ডাকবাংলোতে ঘুরে যাও। বন্ধুরা, এখানে আচার্য জগদীশচন্দ্র বসু বসবাস করত, সেটা আমি জানতাম না। আজকে এসে জানতে পারলাম। এই জায়গায় এসে আমার জীবন ধন্য। আমি ভাবিনি কোনোদিন এমন জায়গায় আসতে পারবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আসো, এই ডাকবাংলোয় ঘুরো, পিকনিক করো, তোমাদের জীবন এই যে বাংলোর পিছনের গেট, মানে গেটটা ক্রস করলেই তোমরা গঙ্গা পেয়ে যাবে। মানে তোমরা গেটের বাইরেও পিকনিক করতে পারো, চাইলে গেটের ভিতরেও পিকনিক করতে পারো। ভিতরে পিকনিক করতে হলে তোমাদের মাথা পিছু 10 টাকা করে দিতে হবে। আর বাংলোর বাইরে যদি পিকনিক করো, তোমাদের পিকনিক করতে কোনো চার্জ লাগবে না। তোমরা একবার আসো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, এমন জায়গা। এই যে বকুল গাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছ দুটি স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসু নিজের হাতে লাগিয়েছিলেন, যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো বকুল গাছ। এই বকুল গাছে একটা পুরনো ইতিহাস আছে, কারণ স্বয়ং আচার্য জগদীশচন্দ্র বসু এই দুটি গাছ রোপণ করেছিলেন, যা এখনো পর্যন্ত বেঁচে আছে। তোমরা দেখো। বকুল গাছ দুটির পিছনে একটি পুকুর ঘাটও রয়েছে। এখানে বসেও বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়, তবে এই পুকুরটির রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ চারদিকে অনেক বড় বড় গাছ আছে। গাছের চারদিকে বসার অনেক বেদি করা আছে। তোমরা যদি গরমকালে এখানে ঘুরতে আসো, গাছের তলায় বসে গাছের হাওয়ায় অনায়াসে তুমি টাইম পাস করতে পারো। আপনারা চাইলে নদীর পাড়ে এই সমস্ত দোকান থেকেও চিপস, কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কুট এবং মুখরোচক খাবার কিনে খেতে পারেন। 25শে ডিসেম্বর থেকে 26শে জানুয়ারি তারিখ এতই লোক হয় কলকাতা থেকে এবং আশেপাশে
অন্য থেকেও লোক আসে, এখানে পা রাখার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। প্রচুর মানে এইটাই তো ডিসেম্বর মাস, আর কিছুদিন পরেই তাহলে ভিড় শুরু হবে। ভিড় শুরু হয়ে যাবে পিকনিকে, মানে এখনো পিকনিকের সিজন এখনো শুরু হয়নি, মানে গ্রামের লোকেরা এখানে পিকনিকটা কতটা করে, বাইরের লোকেরাই বেশি করে। কই মানে আমাদের যে বিজ্ঞানী ছিল না, আচার্য জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বকুল বসুর, গাছটা আছে ওখানে। তারই উদ্দেশ্য করে প্রচুর পিকনিক আছে এখানে। এখানে তো আসে যে জগদীশ চন্দ্র বোস আগে বসবাস করতো, হ্যাঁ সরকারি তরফ থেকে এই বাংলোটা ওই দিয়েছিল, বাংলোটায় বসবাস বাংলো, হ্যাঁ বসবাস করতো। উনি এখানে বসেই সাহিত্যিক লিখতো এবং গবেষণা করতো। ওইখানে ওই সানেতে দুটো বকুল গাছ আছে, হ্যাঁ ওই বকুল গাছ দুটো লাগিয়ে বলেছিল যে দুটো বকুল গাছ একই হবে, একই রকম আছে, খালি গাছটা ছুটে ফেলেছে বলে একই রকম এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, নাহলে পুরোপুরি মনে হবে জানি একই গাছ, কিন্তু ডালপালাটা এরা তো ছেটে ফেলেছে। উনি আরও একটা কথা বলেছিল, উপর থেকে দুটো বক আসছে, যে বলেছিল এই একটা বক কোন ডালে বসবে আর একটা বক কোন ডালে বসবে। এতটাই মানে ছিল, বাহ। বৈজ্ঞানিক ছিল তো, হ্যাঁ। আধ্যাত্মিক লোক ছিল। মানে এইগুলো জানা ছিল না, যে আপনার থেকে জানতে পারলাম। আপনার নামটা কি বলুন একটু? আমার নাম শেখ সরফরাজ হোসেন। কোথা থাকেন? আমার বাড়ি চিঙ্গাই লোয়েস্টে, এই পাশের গ্রাম। এখানে কি মায়ের সাথে আসেন? হ্যাঁ, মাঝে কি আমরা এখানেই তো ওটা বসা করি, এই একদম স্পট জায়গায়, টুরিস্ট স্পট জায়গায় আমরা আর কোথায় গিয়ে বসবো। ছুটি পেলে এই কাজের ছেলেকে নিয়ে চলে এসেছি, যে চলে একটু হয়ে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তো বন্ধুরা, এই পিকনিক স্পটে ঘুরতে ঘুরতে আমরা এখানকার একজন স্থানীয় লোকাল ছেড়ে বা ভাইও বলতে পারো, তার সাথে আলাপ হয়ে গেল। তো তার থেকে জেনে নিই এই পিকনিক স্পটটার সম্বন্ধে। তো বলছি ভাই, যে তুমি কোথায় থাকো? আমি এই সামনেই বাড়ি আমার, বেশি দূরত্ব নয়, এখানে 1 কিলোমিটার কাছাকাছি আমি থাকি। প্রায় সপ্তাহে আমি 2 থেকে 3 বার আমি আসি এখানে। ঠিক আছে, জায়গাটা খুবই ভালো। খালি কি বলতে পারেন, মানে এই জায়গাটা একটুখানি প্লাস্টিক পড়ে থাকে, ডাস্টবিনের ব্যবস্থা নেই তো, এই জন্যে। আর এই জায়গাটা পৌরসভা কেন্দ্র, পৌরসভা থেকে এই জায়গাটা জল ফল পাবে। তারপরে হচ্ছে এদিকে আশেপাশে দোকানঘাট আছে, কিনে কিছু খেতে পারবেন। তারপরে হচ্ছে কি, আচ্ছা বলছি যে এখানে পিকনিক করতে আসলে কোনো চার্জ লাগে? চার্জ লাগে না। এইটা এমন একটা জায়গা, মানে কোনো চার্জ লাগে না, যে কেউ এখানে এসে করতে পারে। খালি একটু পরিষ্কারটাই করতে হবে, যা মানে বেশি আমি বলতে চাইছি, মানে এখানে যেহেতু একটা ভালো জায়গা, তাই জন্য এখানে প্লাস্টিক জিনিসটা ফেলাটা উচিত না। ঠিক আছে, এবারে হ্যাঁ, এটা ঠিক বলেছো কথাটা। হ্যাঁ, যেহেতু এটা ভালো জায়গা, কিন্তু এই জায়গাটায় আসলে কোনো রকম টাকা দিতে হবে না। ঠিক আছে, এটাই একমাত্র জায়গা। পার্কিং চার্জ লাগে কিছু? গাড়ি নিয়ে যারা পিকনিক কোনো কিছু লাগবে না। ঠিক আছে, পার্কিং চার্জও লাগে না? কোনো কিছু লাগবে না। এদিকে অনেক বড় জায়গা, কোনো সাইডে গাড়ি বাড়ি রেখে, মানে প্রায় সবাই করে। মানে এই যে সামনে ফাঁকা জায়গাটা আছে, এখানে তো পিকনিক করতে পারবে। ওই হ্যাঁ, দিকটা যে আছে চর, ওই দিকটা, হ্যাঁ ওই দিকটাও তো পিকনিক করে একদম। মানে অনেক বিশাল বড় হ্যাঁ, জায়গা। মানে বিশাল বড় যত বড় দলই আসুক বা ছোট দলই আসুক, মানে সবাই মিলে এখানে এসে পিকনিক করতে পারবে। হুম। আর জায়গাটা তোমার কেমন লাগে? তুমি তো এখানকার স্থানীয় লোক, যাই হোক। জায়গাটা ভালোই লাগে, খালি একটু এই যে প্লাস্টিক সেটা তো বুঝতে এই পারলাম। জায়গাটা। তারপরে আচ্ছা, জায়গাটা ভালো। ভিড়টা তো বেশি হয় শীতকালে। ভিড়টা বলতে গেলে বিকাল বেলা রবিবারের দিন হয়, আর দ্বিতীয় শনিবার আর চতুর্থ শনিবার, যেহেতু এটা তার মানে সরকারি বলতে ছুটি। গেলে বছরে সারা বছরই ভিড় হ্যাঁ, থাকে এখানে। ভিড় থাকবে। তারপরে সরস্বতী পুজোর সময়, যে কোনো পুজো অকেশনে সবসময় ভিড় থাকে। পুজো অকেশন আর সারা বছর এখানে মোটামুটি ভিড় থাকে। মানে গরমকালেও এখানে ভিড় থাকে, হ্যাঁ। গঙ্গায় হাওয়া দেয়, ঠিক আছে, সব মানুষরা এসে বসে বিকালের দিকে। আর এখানে কি ফ্যামিলি নিয়ে আসা যাবে? সব রকম, মানে এমনি কোনো প্রবলেম নেই হ্যাঁ, এখানে? কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই একদম। তোমাকে। তোমার নামটা? আমার নাম পুলক পাড়ি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে বন্ধুরা, এখানে তোমরা ফ্যামিলি নিয়েও বা তোমাদের বন্ধু বান্ধব নিয়েও পিকনিক করতে আসতে পারো। খুবই ভালো জায়গাটা, আমাদের তো খুবই ভালো লাগলো। তো এরপর তোমাদের দেখাচ্ছি, নেক্সট কিছু দূর গিয়ে বিবিধ চড়া বলে একটা জায়গা আছে, ওখানে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থেকো। ফুলেশ্বর পিকনিক স্পট থেকে আমরা যাত্রা শুরু করলাম বিবির চড়ার দিকে। সত্যি একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে মনে।
তো পিকনিক স্পট ছাড়িয়ে এই লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি বিবির চড়ার দিকে। তো শুনলাম এখান থেকে এই 10-15 মিনিট মতো লাগে হেঁটে বিবির চড়া যেতে। তো চলো আমরা এখন যাচ্ছি বিবির চড়ায়। তো অপূর্ব লাগছে এই রাস্তাটা, লাল মাটির রাস্তা। বন্ধুরা, মনে হচ্ছে আমরা বাঁকুড়া আসে লাল রাস্তার মাটি চলে এসেছি কলকাতার থেকে এত দূরে। জায়গাটা দেখে এত সুন্দর লাগছে যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিবির চড়াটা কোন দিকে? চলে এখন যেতে হবে, কতটা দিকে অনেকটাই যেতে হবে। এই যে সাইড দিয়ে রাস্তা আছে, এই রাস্তা যেভাবে গেছেন যে না বাঁ সাইডে দেখে যে যাবেন, গেলে এই সাইড দিয়ে ঢুকে গেলি আপনি যান, গেলি ওখানে বললো মানে সোজা গিয়ে বাঁ সাইডে যেতে? বাঁ সাইড দিয়ে একটা রাস্তা আছে, গেলে আচ্ছা, এখান এই রাস্তায় সোজা গিয়ে ওঠে? এটা দিয়ে যাওয়া যাবে না, এই যে বাঁ ধরে যে যাচ্ছিলেন না, এই রাস্তা দিয়ে বাঁ সাইড দিয়ে বেঁকে গেলি। ঠিক আছে, ধন্যবাদ কাকু। তো বিবির চড়া যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা আমরা দেখে জাস্ট দাঁড়িয়ে পড়লাম। মানে এখানে না এসে আমরা থাকতে পারলাম না। জাস্ট দেখুন আপনারা, এখানেও আপনারা পিকনিক করতে পারেন। আর এখন নদীতে ভাটা চলছে, জল অনেকটা নিচের দিকে নেমে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সত্যি মন ভরে যাচ্ছে এখানে এসে। আর নদী পাড়েরও কিছু ভাঙন দেখা দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ অমায়িক জায়গা। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। সত্যি প্রকৃতি যেন দুহাত উজাড় করে সাজিয়ে রেখেছে এই জায়গাটিকে। এখানে না আসলে আপনি যা বুঝতেই পারবেন না। মানে কি বলবো বন্ধুরা, কলকাতা শহরের কাছে এত সুন্দর একটা জায়গা, তাও আবার 1 ঘন্টা আসা যায়, জাস্ট ভাবতে পারছি না, এত সুন্দর লাগছে। একটা দিন কেন, এখানে 2 থেকে 3টে দিন আপনারা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এখানে হোটেলও আছে, লজও আছে, তো আপনারা চাইলে সেখানেও থাকতে পারবেন। তো বন্ধুরা, আমার পেছনে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগীরথী নদী। আর ওই পাড়টা হচ্ছে 24 পরগনা, মানে দক্ষিণ 24 পরগনা। আর এই দিকটা হচ্ছে উলুবেড়িয়া বা বিবির চড়া। আর এই পাড়টা হচ্ছে, এই দিকটা হচ্ছে হাওড়া, যেখান থেকে আমরা আসলাম। আর আরেকটা কথা বলছি তোমাদের, তোমরা কলকাতা থেকে যদি আসতে চাও, মানে সংখ্যায় কম মানুষ হলে বা সংখ্যায় কম জন হলে, তোমরা ট্রেনে করে অনায়াসে আসতে পারো। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল, উলুবেড়িয়া লোকাল, সেই লোকাল করে তোমরা মাত্র 10 টাকা টিকিট কেটে এখানে আসতে পারো। এছাড়া তোমরা যদি উলুবেড়িয়ার থেকে বাসে করে আসতে চাও, তাহলে তোমরা NH6 রোড ধরে এই ফুলেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা অটো করে অথবা পায়ে হেঁটে এখানে চলে আসতে পারো, আর এখানে এসে পিকনিক করতে পারো। তাহলে কি ভাবছো বন্ধুরা, আসবে নাকি একবার এই বিবির চড়ায় পিকনিক করতে? যদি আসো, কথা দিচ্ছি তোমাদের মন ভরে যেতে বাধ্য। সত্যি তোমরা প্রকৃতির প্রেমে পড়ে যাবে। বিবির চড়াটা কোন দিকে কাকিমা? বিছানাটা তো ওদিকে উলবেড়ে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে। কতক্ষণ লাগবে? হ্যাঁ, বিবিচড়া অনেকটাই দূর বাবা, টোটো করে চলে যান। না না, আমি শুনলাম এখান থেকে 10 মিনিট 15 মিনিট হাঁটলেই চলে যাবো। বিবিচড়া তো অনেকটা দূর এখান এই যে এই পাটটা যেখানে পিকনিক করে, বিবির চড়া মানে একটু আগে একটা চড়া আছে, বিবির চড়া বলে যেটাকে। এই দিক দিয়ে যাও, ওখানে একটা খিয়া পাড়া হয়। হ্যাঁ, ওই জায়গাটা। খিয়াটা পার হবে, পুরো 8 আনা না 1 টাকা নেয়। খিয়াটা পার হয়, তারপর পরে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ কাকিমা। তো কাকিমা বললেন যে এই রাস্তা দিয়ে গিয়ে
বিবির চড়া পড়বে। বিবির চড়া শুনছি অনেকটা দূরে আবার এখান থেকে। তো চলো দেখি যাওয়া যায় কি না। কেউ বলছে 10 মিনিট, কেউ বলছে অনেক দূরে। দেখি আপাতত হেঁটে চলেছি বিবির চড়ার দিকে। আর দুই দিকে তোমরা জঙ্গল দেখতে পাচ্ছ, আমরা এখন জঙ্গলের দিকেই ঢুকছি। দেখি মানে এই জঙ্গলের মধ্যে দিয়ে পথ, মানে বর্ষাকালে আসলে বুঝতেই পাচ্ছেন কেমন অবস্থা হবে। সাপ খোপেরও ভয় আছে এখানে। ভাই বিবির চড়াটা কোন দিকে ভাই? হ্যাঁ, কোন দিক দিয়ে যাবো? এই সোজা গেলে সোজা যাবে মাঠ দিয়ে দেখবে। এইখান দিয়ে সোজা যাবো? এখানে সোজা একটা স্টেশন দেখবে আছে, হ্যাঁ, টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে এমন সোজা যাবে, একটা মাঠ আছে। ঠিক আছে। জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা একটা পাকা রাস্তায় উঠলাম। তো এই রাস্তা ধরে সোজা গেলেই বিবির চড়া। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি বিবির চড়ায়, আমাদের সঙ্গে থাকো। প্রায় মিনিট 25 হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম বিবির চড়ায়। এখানে নদীর চড়ার পাশে একটা বিরাট বড় খেলার মাঠ রয়েছে। এই চড়াতেও তোমরা পিকনিক করতে পারো। চাইলে নৌকো করে তোমরা নদীর ওপারেও যেতে পারো। এখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নৌকো চলাচল করে। বোর্ডে সব নিয়মাবলী দেওয়া রয়েছে। নৌকো চড়া লোভ সামলাতে পারলাম না, উঠেই পড়লাম নৌকোতে। সত্যি অনেকদিন পর নৌকোয় উঠে বেশ ভালো লাগছিল। নৌকো থেকে চরের দৃশ্য দেখা ও জাহাজ চলাচল দেখা সত্যি ভোলার নয়। নদীর এপার থেকে ওপারে আমাদের পৌঁছতে ভাড়া লাগলো 5 টাকা করে। আর ওই পারটা হলো উলুবেরিয়া। নদীর এই পারে একটি হনুমানজির মন্দিরও রয়েছে। এটি হলো শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির। অপূর্ব এই মন্দিরটি দেখতে। নদীর এপারে গিয়ে আমাদের বাড়তি পাওনা হলো রাস উৎসব এবং রাসের মেলা দেখা। এখনো অবধি এখানে রাসমেলা চলছে প্রায় 1.5 মাস ধরে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাস উৎসব। বিবির চড়ায় যে রাস উৎসবে দেখতে পাচ্ছ, ওই যে কদম গাছ দেখতে পাচ্ছ, তার নিচে স্বয়ং রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। আর বাকি যেগুলি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রাধারানীর অষ্টসখী 6 মঞ্জুরি। এদের সঙ্গেও শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, তাই এর নাম হচ্ছে রাসলীলা। আমাদের শঙ্করদার কাছ থেকে শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সত্যি এখানে না আসলে আমরা এই রাসমেলার আনন্দটা উপভোগই করতে পারতাম না। স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানতে পারলাম এখানে এই রাসমেলা 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই তোমরা যদি 20 ডিসেম্বরের আগে এখানে আসো তাহলে এই মেলার আনন্দ উপভোগ করতে পারবে।
বহু মানুষ এখানে এসেছেন বাড়ির শুভ অনুষ্ঠান, পূজা পার্বণ ইত্যাদির জন্য গঙ্গার জল সংগ্রহ করতে। তারা ঘাটে নেমেই গঙ্গার জল সংগ্রহ করছে। এবারে আমাদের ওপারে যাবার পালা। সত্যি নৌকো চড়ার দৃশ্য ভুলতে পারছি না। অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রেখেছে এই নদীর চারপাশে, আর তার মাঝখান দিয়ে নৌকা বিহার করছি। সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। শঙ্করদা, নৌকো চড়ে কেমন লাগছে বলো? আরে দারুণ লাগছে, অপূর্ব। শুধু অপূর্ব? হ্যাঁ, এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম তোমাকে আজকে। যে মন শান্তি, মনে হচ্ছে বাড়ি যেতে মন চাইছে না। এখানে মানে থেকে যাই। মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা, তাও আবার এত এই টাকায়। সত্যি অপূর্ব জায়গা। তোমরাও সেরকম নৌকো চড়তে পারো। না আসলে জানতে পারবে না, তোমরা সবাই আসো। আসলে উপভোগ করবে, আনন্দ পাবে, কথা দিচ্ছি। এই জোয়ারের সময় নৌকো চলে? আর বন্ধ থাকে কখন? বন্ধ সেই 8টার পর। মানে সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি চলে, তাই তো? বন্ধুরা, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইটাই হচ্ছে বিবির চর। এখানেও পিকনিক করা যায়। তোমরা যদি আসো তাহলে এখানেও পিকনিক করতে পারবে। আচ্ছা শঙ্করদা, আজকে সারা দিনটা তুমি কেমন কাটালে একটু বলো। অপূর্ব। এখানে যা এনজয় করছি সেটা বলার মতো না। মনে হচ্ছে আজকে সারাদিন এখানে পড়ে থাকি, আমার বাড়ি যেতে মন চাইছে না। আচ্ছা, জায়গাটা কেমন বলো? জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাটা দীঘাকেও হার মানিয়ে দেয়। দীঘাকেও হার মানিয়ে দেবে? হ্যাঁ, দীঘা আমি 25 বার দীঘায় গেছি। আচ্ছা, তো দীঘায় যে আনন্দ পেয়েছি তার থেকে দারুণ আনন্দ এনজয় করছি এই জায়গায়। এমনকি বকখালি তো গিয়ে এরকম আনন্দ পাইনি। অপূর্ব জায়গা, এমনকি সুন্দরবনও এরকম দৃশ্য দেখা যায় না। বাহ। আর পিকনিক স্পট হিসাবে এই জায়গাটাকে কত নম্বর দেবে? 10-এ? আমি 10-এ 10 দেব। কারণ পিকনিক এমন পিকনিক করার জায়গা, পাশে হচ্ছে নদী, জঙ্গল, তার পাশে ডাক বাংলো। এত সুন্দর জায়গা, পিকনিক করতে আসলে মনটা ভরে যাবে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখছি, যদি কখনো একবার এখানে ঘুরতে আসো বা ভুল করেও চলে আসো, সত্যি কথা বলছি, তোমরা এই জায়গার প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ে যেতে বাধ্য। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটায়, অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গা। আর আজকে সারা দিনটা আমাদের দারুণ 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 কাটলো। কি বলো শঙ্করদা? দারুণ, হ্যাঁ, অপূর্ব। সত্যি অপূর্ব। তো সবার কাছে একটাই নিবেদন, একবার হলেও অন্তত এই ফুলেশ্বরের পিকনিক স্পটে এসো তোমরা। সত্যি বলছি, মন ভরে যাবে। ও নদী রে, একটা কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে। তাই এবছরে তোমাদের পিকনিক করার নতুন স্পট যেন হয় ফুলেশ্বরের বিবির চড়া। আরে দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, আপনারা কেউ যাবেন না, এখনো বাকি আছে। বন্ধুরা, আমি অনেক পড়েছি গল্প, আর অনেক পড়েছি ছড়া। আপনারা সুযোগ পেলে একবার চলে আসুন এই বিবির চড়া। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে আপনারা আমাদের সাথে থাকুন, লাইভ কমেন্ট শেয়ার করুন, করে আমাদের সাথে থাকুন, যেন পরবর্তীকালে আরও অজানা জায়গার সন্ধান আপনাদের দিতে পারি। তাই সবাই যাওয়ার আগে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমি ধন্যবাদ জানাই।